হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা শুরু করছি চ্যাপ্টার 17 অর্থাৎ স্পর্শক অঙ্কন। ঠিক আছে, তো আজকে আমরা শুরু করব স্পর্শক অঙ্কন। স্পর্শক অঙ্কনের এখানে দুটো পদ্ধতি আছে, যে বৃত্তের উপর অবস্থিত বিন্দুতে স্পর্শক অঙ্কন, আর একটা হচ্ছে বৃত্তের বহিস্থ বিন্দু থেকে বৃত্তের ওপরে স্পর্শক অঙ্কন। তো এর আগেই আমরা স্পর্শক সংক্রান্ত উপপাদ্যের চ্যাপ্টারটা পড়েছি। আমরা জানি বৃত্তের উপর অবস্থিত কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক এবং স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ সবসময় পরস্পর লম্ব হয়। তো আমি যে কোনো বৃত্ত নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে এটা করা যেতে পারে। আমি যে কোনো মাপ নিয়ে একটা বৃত্ত অঙ্কন করছি। এই প্রথম যে পদ্ধতিটা আমি দেখাচ্ছি তোমাদেরকে, বৃত্তের উপরে স্থিত কোনো বিন্দুতে স্পর্শক অঙ্কন, এটা সত্যি খুবই সোজা। যদি তোমরা ঠিক করে 90 ডিগ্রি অ্যাঙ্গেল আঁকতে শিখে থাকো তাহলে এটা আঁকা কোনো ব্যাপারই নয়। দেখো, আমি একটা বৃত্ত অঙ্কন করেছি, যে কোনো মাপ নিয়ে একটা বৃত্ত অঙ্কন করব। এবার এটা আমাদের কেন্দ্রটাকে আমি পেন্সিল দিয়ে ডট করে নিলাম। আমি যে কোনো একটা বিন্দু, বৃত্তের উপর অবস্থিত যে কোনো একটা বিন্দু এ নিচ্ছি, আর কেন্দ্রের নাম দিলাম ও। এবার আমরা যেটা করব, ও এবং এ বিন্দুকে যুক্ত করে একটা ব্যাসার্ধ অঙ্কন করব। চাইলে তোমরা ব্যাসার্ধটা এদিকেও আঁকতে পারো, যেদিকে খুশি আঁকতে পারো। তো আমি এটা ব্যাসার্ধ অঙ্কন করলাম। এবার আমার কাজ হচ্ছে এই ও এ সরল রেখার ওপরে একটা লম্ব অঙ্কন করা। আমরা লম্ব অঙ্কন করতে সবাই জানি, এ বিন্দুতে ও এ সরল রেখার ওপরে আমি লম্ব অঙ্কন করব। যে কোনো মাপ নিয়ে একটা বৃত্তচাপ নিচ্ছি, যেভাবে 90 ডিগ্রি অ্যাঙ্গেল আঁকি ঠিক সেইভাবেই আমি 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা আঁকছি। তোমরা সবাই জানো কীভাবে 90 ডিগ্রি অ্যাঙ্গেল আঁকে, সেটা নতুন করে বলার কিছু নেই, সেটা আমি বেশি ডেসক্রাইব করছি না তোমাদেরকে। তোমরা নিজেরা ছবিটা দেখেই বুঝতে পারবে, আঁকাটা দেখেই ভিডিওটা, যে কীভাবে আমরা 90 ডিগ্রি কোণটা অঙ্কন করছি। এবার এই যে ছেদ বিন্দুটা পেলাম এবং এ বিন্দু, এই দুটোকে যুক্ত করে দুদিকেই বাড়িয়ে দেব। সরলরেখাটা এই অবধি এনে থামিয়ে দেবে না, সরলরেখাটা এ বিন্দু ছাড়িয়ে যেন এদিকেও আসে, তবেই বোঝা যাবে এটা ছেদ করেনি, স্পর্শক হচ্ছে। দেখো, এটা বৃত্তকে স্পর্শ করে বেরিয়ে এসছে, এটা কিন্তু ছেদ করেনি। তাহলে আমরা একটা স্পর্শক অঙ্কন করলাম, বৃত্তের উপস্থিত বিন্দুতে স্পর্শক অঙ্কন হলো। এটার নাম দিয়ে দিচ্ছি ধরো পি কিউ। তাহলে এ বিন্দুতে বৃত্তের ওপর একটি অঙ্কিত স্পর্শক হচ্ছে পি কিউ। খুবই সোজা একটা পদ্ধতি। নেক্সট আমরা যেটা করব সেটা হলো বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে ওই বৃত্তের ওপরে স্পর্শক অঙ্কন। আমরা জানি যে বৃত্তের বহিস্থ বিন্দু থেকে বৃত্তের ওপর দুটো স্পর্শক অঙ্কন করা যায়। তো আমি প্রথমে একটা স্পর্শকে অঙ্কন করা দেখাচ্ছি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে দুটো অঙ্কন করা যায়। আমি যে কোনো মাপের একটা বৃত্ত অঙ্কন করব। আমি এখানে কিন্তু কোনো নির্দিষ্ট মাপ নিয়ে করছি না, যে কোনো মাপ নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। একটা মিডিয়াম সাইজের বৃত্ত আমি অঙ্কন করছি। আমি ডবল করে আঁকছি কারণ যাতে ডার্ক হয়, তোমরা ভিডিওতে দেখতে পারো, সেই জন্য একটু ডার্ক করে আমি আঁকছি। তোমরা কিন্তু একটা সিঙ্গেল দাগ দিয়ে আঁকবে। আচ্ছা, এবার আমি কি করলাম, কেন্দ্রটাকে মার্ক করে নিলাম ও, এবং বৃত্তের বাইরে যে কোনো একটা বিন্দু নিচ্ছে পি। প্রথম কাজ হলো ও এবং পি বিন্দুকে যুক্ত করে দেওয়া। প্রথম কাজই হলো আমাদের ও এবং পি বিন্দুকে যুক্ত করে দেওয়া। ঠিক আছে, ও আর পি বিন্দুকে যুক্ত করলাম। এবার নেক্সট আমরা যেটা করব সেটা হলো ওপি সরলরেখাকে সমদ্বিখণ্ডিত করব। ওপি সরলরেখাকে সমদ্বিখণ্ডিত করব। সমদ্বিখণ্ডিত করতেও আমরা জানি, অর্ধেকের বেশি বৃত্তচাপ নিয়ে ওপরে নিচে দুটো বৃত্তচাপ অঙ্কন, আবার অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে ওপরে নিচে বৃত্তচাপ অঙ্কন। এই দুটোকে যুক্ত করে দাও, দিয়ে ওপি সরলরেখাকে সমদ্বিখণ্ডিত করছি।
এই ছেদবিন্দুর নাম দিয়ে দিলাম ধরো এ। এবার আমাদের কাজ হলো এ বিন্দুতে কম্পাস বসিয়ে ও এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা অর্ধবৃত্ত অঙ্কন করা। ও এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা অর্ধবৃত্ত অঙ্কন করা। ঠিক আছে, একটা অর্ধবৃত্ত আমরা অঙ্কন করলাম। এবার যেটা করব সেটা হলো পি বিন্দু আর এই যে ছেদ বিন্দু, দেখো এই যে অর্ধবৃত্তটা অঙ্কন করলাম, অর্ধবৃত্তটা প্রথম বৃত্তকে একটা বিন্দুতে ছেদ করছে, এটার নাম দিয়ে দিচ্ছি ধরো কিউ। এবার আমি পি এবং কিউ বিন্দু এই দুটো বিন্দুকে যুক্ত করে বাড়িয়ে দেবো দুদিকে। পি বিন্দু থেকে শুরু করব, কিউ বিন্দুকে যুক্ত করে উপর দিকে আরও বাড়িয়ে দেব। হয়ে গেল। দেখো পি বিন্দু কিউ বিন্দুতে একটা স্পর্শক তৈরি হলো, এদিকে ধরো নাম দিলাম আর। তাহলে পি আর স্পর্শকটা পি বিন্দু থেকে অঙ্কিত বৃত্তের উপর একটা স্পর্শক, যা কিউ বিন্দুতে বৃত্তটাকে স্পর্শ করলো। এবার আমি বলি কেন এটা স্পর্শক এইভাবে অঙ্কন করলাম সেটা একটু বলে দিই। দেখো আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, তাই তো? আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। তাহলে আমরা এই যে অর্ধবৃত্তটা অঙ্কন করলাম, এটাকে যদি পুরো বৃত্ত অঙ্কন করতাম তাহলে ওপি হতো তার ব্যাস, এবং ও থেকে কিউ পর্যন্ত যুক্ত করার অর্থ কি, এটা আমি ডটেড লাইন দিয়ে তোমাদের যুক্ত করে দেখাচ্ছি। যদি প্রথমে আঁকা বৃত্তটাকে ভুলে যাও তাহলে এই যে ও কিউ পি এই কোণটা হতো অর্ধবৃত্তস্থ কোণ। ও কিউ পি এটা হতো অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে বৃত্তস্থ কোণ সবসময় সমকোণ, তার মানে এই কোণটা হয়ে যেত 90 ডিগ্রি। এবার আমরা চলে আসছি ছোট বৃত্তটাতে। এই যে ছোট বৃত্তটার ও থেকে কিউ পর্যন্ত যে ব্যাসার্ধ, আর পি কিউ একটা সরলরেখা, এবং ও কিউ সরলরেখা পি কিউ এর ওপরে লম্ব। তার মানে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ এই সরলরেখাটার ওপরে লম্ব হলো। তার মানে বলতে পারি পি কিউটা এই বৃত্তের স্পর্শ। বুঝতে পারছো? সেই জন্য এইভাবে স্পর্শকটা অঙ্কন করা হচ্ছে। এবার যদি বলা হয় পি বিন্দু থেকে দুটো স্পর্শক অঙ্কন করো, সেক্ষেত্রে আমরা কি করব, এই যে অর্ধবৃত্ত এঁকেছিলাম এটা অর্ধেক না করে পুরো বৃত্তটাকেই আমরা কমপ্লিট করে দেবো। বা বৃত্ত যদি কমপ্লিট নাও করো, এইদিকে আরেকটা ছেদ করে রাখতে হবে। তাহলে এদিকে আরেকটা ছেদ বিন্দু পাবো, এটার নাম দিয়ে দিলাম ধরো এস। এই এস আর পি বিন্দুকে যুক্ত করে বাড়িয়ে দিলে এস পিটা হয়ে যাবে বৃত্তের আর একটা স্পর্শ। তাহলে খুবই সোজা, দেখতেই পেলে যে একটা বৃত্তের বহিস্থ বিন্দু থেকে কিভাবে স্পর্শক অঙ্কন করা যায়, আর একটা বৃত্তের উপরে স্থিত বিন্দুতে কিভাবে বৃত্তের উপরে স্পর্শক অঙ্কন করা যায়। দুটোই খুবই সোজা। আমাদের আগে সিলেবাসে ছিল যে সরল সাধারণ স্পর্শক এবং তির্যক সাধারণ স্পর্শক অঙ্কন, যেগুলো এর থেকে বেশি কঠিন ছিল, কিন্তু সেগুলো আপাতত তোমাদের এখন সিলেবাসে আর নেই। ঠিক আছে, তাহলে এই দুটো জিনিস আঁকতে শিখে গেলেই তোমাদের হয়ে যাবে। বৃত্তের উপরিস্থিত বিন্দুতে স্পর্শক অঙ্কন এবং বৃত্তের বহিস্থ বিন্দু থেকে ওই বৃত্তের উপরে স্পর্শক অঙ্কন। এবার তোমাদের এক্সারসাইজে দেখো 232 নম্বর পেজ, এক্সারসাইজে অনেকগুলো অঙ্ক দেওয়া আছে। 17 নম্বর এক্সারসাইজে প্রথম অঙ্কটা দেওয়া আছে 3.2 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করি, ওই বৃত্তের উপর অবস্থিত যে কোনো বিন্দুতে বৃত্তের স্পর্শক অঙ্কন করি। তার মানে এই যে প্রথম পদ্ধতিটা আমি দেখালাম, প্রথম পদ্ধতি শুধু বৃত্তের ব্যাসার্ধটা নির্দিষ্ট 3.2। 2 নম্বর আছে 3 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট এবি একটি সরলরেখা অঙ্কন করি, এ বিন্দুকে কেন্দ্র করে এবি দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করি এবং বি বিন্দুতে স্পর্শক অঙ্কন করি। এটাও খুবই সোজা, তোমরা পারবে করতে। প্রথমে এবি সরলরেখাটা এঁকে নেবে 3 সেন্টিমিটার, তারপরে এবিকে ব্যাসার্ধ করে একটা বৃত্ত আঁকবে। এখানেই যদি আমি এটা 3 সেন্টিমিটার নিই এবং এই ওকে কেন্দ্র না লিখে এখানে যদি এ লিখি এবং এদিকে যদি বি লিখি, তাহলে এই যে পদ্ধতিটা আমরা অবলম্বন করেছি সেটাই কিন্তু দ্বিতীয় অঙ্কটার জন্য হয়ে যাবে। নেক্সট 3 নম্বর 2.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করি, ওই বৃত্তের বাইরে এমন একটি বিন্দু নিই কেন্দ্র থেকে যার দূরত্ব 6.5 সেন্টিমিটার, ওই বহিস্থ বিন্দু থেকে বৃত্তের উপর একটি স্পর্শক অঙ্কন করি এবং স্কেলের সাহায্যে স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করি। আচ্ছা, 3 নম্বরটা আমি দেখিয়ে দিচ্ছি একবার, যদিও পদ্ধতিটা খুবই সোজা, তবু আমি এটা 3-এরটা করে দিচ্ছি।
3 নম্বরের প্রথমে কি বলেছে, কত সেন্টিমিটার 2.5 এবং 6.5। তাহলে দুটো সরল রেখা অঙ্কন করব, একটা হচ্ছে 2.5 আর একটা 6.5। তোমরা স্কেল দিয়ে 2.5 আর 6.5 দুটো সরল রেখা এঁকে নেবে। প্রথমে আমি 2.5 আঁকলাম, তারপরে 6.5 আঁকছি। ঠিক আছে, 2.5 আর 6.5 দৈর্ঘ্যের দুটো সরলরেখা অঙ্কন করলাম। এবার অবশ্যই কিন্তু যে সরলরেখা দুটো আঁকলে তার মাপ দুটো লিখে দিতে হবে। আচ্ছা, এবার যে কোনো মাপ নিয়ে একটা সরলরেখা আঁকবো, খেয়াল রেখো যেন বাঁ দিকে 2.5 সেমি বেশি জায়গা থাকে, যাতে আমরা বাঁ দিকে বৃত্তটা আঁকতে পারি। তো আমি খাতার একটু মাঝামাঝি করে একটা সরলরেখা আঁকলাম, যেটার দৈর্ঘ্য অবশ্যই 6.5 সেন্টিমিটারের থেকে বেশি। আমাদের প্রথম কাজই হলো এই সরলরেখাটার নাম দিয়ে দিচ্ছি OX। OX নাম দিলাম। প্রথম কাজ হলো 6.5 সেন্টিমিটারটা মেপে নেওয়া। 6.5 সেন্টিমিটার মেপে নিয়ে ও বিন্দুকে কেন্দ্র করে আমরা কি করছি, 6.5 সেন্টিমিটারটা কেটে নিলাম। এটার নাম দিয়ে দিলাম A। ঠিক আছে, নেক্সট আমার কাজ হলো 2.5 সেন্টিমিটার মেপে নেওয়া। নেক্সট আমার কাজ হচ্ছে 2.5 সেন্টিমিটার মেপে নেওয়া। মেপে নিলাম। এবার ও বিন্দুতে কেন্দ্র বসিয়ে আমি 2.5 সেমি দৈর্ঘ্যের একটা বৃত্ত অঙ্কন করব। তাহলে দেখো, প্রথমে যেটা বলেছিল সেটা আমাদের সম্পূর্ণ হলো, যে 2.5 সেমি দৈর্ঘ্যের একটা বৃত্ত অঙ্কন করা হলো এবং বৃত্তের বাইরে এমন একটা বিন্দু নেওয়া হয়েছে যার দূরত্ব কেন্দ্র থেকে 6.5। তাহলে এদের করে 6.5। এই যে ছেদবিন্দু, এটার নাম দিয়ে দিলাম ধরো P। এটার নাম না দিলেও চলে, তবু আমি এটার নাম দিয়েছি। আচ্ছা, এটার নাম মুছে দিই, এটার দরকার নেই এই নামটা দেওয়ার। ঠিক আছে, এবার এই A বিন্দু থেকে বৃত্তটার উপর স্পর্শক অঙ্কন করব। কিভাবে করব? দ্বিতীয় পদ্ধতি, ও এ সরলরেখাকে প্রথমে সমদ্বিখণ্ডিত করব। ও এ সরলরেখাকে সমদ্বিখণ্ডিত করব। ও এ সরলরেখাকে সমদ্বিখণ্ডিত করলাম। এই সমদ্বিখণ্ডকের নাম দিয়ে দিলাম P। ঠিক আছে, এই সমদ্বিখণ্ডিত যেখানে হলো তার নাম দিলাম P। এবার আমাদের কাজ হচ্ছে P বিন্দুকে কেন্দ্র করে আচ্ছা, 3 নম্বরে কিন্তু একটাই স্পর্শক অঙ্কন করতে বলেছে, তার মানে আমরা অর্ধবৃত্ত আঁকলেই হবে। তাহলে P বিন্দুকে কেন্দ্র করে OP-র সমান ব্যাসার্ধ নিয়ে একটা অর্ধবৃত্ত অঙ্কন করলাম। OP-র সমান ব্যাসার্ধ নিয়ে একটা অর্ধবৃত্ত অঙ্কন করলাম। অর্ধবৃত্তটা বৃত্তকে ছেদ করলো, এইটার নাম দিয়ে দিলাম ধরো B। ছেদবিন্দুর নাম দিলাম B। B আর A বিন্দুকে যুক্ত করে বর্ধিত করে দেবো। A আর B কে যুক্ত করে বাড়িয়ে দিলাম। তাহলে হয়ে গেল AC একটা স্পর্শক B বিন্দুতে বহিস্থ বিন্দু A থেকে। এবার লেখাটা কি লিখব? লেখাটা লিখব 2.5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করা হলো। যার কেন্দ্র ও কেন্দ্র থেকে 6.5 সেমি দূরত্বে একটি বিন্দু A নেওয়া হলো। A বিন্দু থেকে অঙ্কিত
বৃত্তের ওপর এসি স্পর্শক অঙ্কন করা হলো, যা বৃত্তকে বি বিন্দুতে স্পর্শ করে। এখানে বলা হচ্ছে এবি স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করতে। এবি স্পর্শকের দৈর্ঘ্য কত হবে আমরা স্কেলের সাহায্যে ক্যালকুলেট করছি। এখানে আমার আসছে 6 সেন্টিমিটার, এখানে আমার দৈর্ঘ্যটা এসছে 6 সেন্টিমিটার। তোমাদের কত আসছে একবার মেপে দেখো, একই আসার কথা। এবি ইকুয়ালস টু 6 সেন্টিমিটার। আচ্ছা, যদি আমরা ব্যাক ক্যালকুলেশন করে দেখে নিই যে এটা আমাদের ঠিক বেরিয়েছে কিনা। হিসাব মতো এবি হওয়া উচিত এটা কিন্তু অঙ্কের মধ্যে নয়, এটা আমরা ব্যাক ক্যালকুলেশন করে কিভাবে চেক করবে দেখিয়ে দিচ্ছি। যে এবির দৈর্ঘ্যটা হওয়া উচিত আসলে ওএ স্কোয়ার মাইনাস ওবি স্কোয়ার, ওএ স্কোয়ার মাইনাস ওবি স্কোয়ার, এটা হওয়া উচিত। তাহলে ওএ স্কোয়ার কত, ও এর দৈর্ঘ্য হচ্ছে 6.5, তাহলে 6.5 স্কোয়ার মাইনাস 2.5 স্কোয়ার, তাহলে হিসাব মতো 6.5 প্লাস 2.5, 6.5 মাইনাস 2.5, আচ্ছা এটা 9 আর এটা হচ্ছে 4, √36 অর্থাৎ 6। তার মানে আমাদের স্কেল দিয়ে মেপে আমরা যেটা দেখলাম এবং ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন করে যেটা দেখলাম দুটোই সেম, তার মানে আমাদের আঁকা একদম ঠিক আছে। এটা ব্যাক ক্যালকুলেশন করে চেক করে নেওয়া যে তুমি যেটা এঁকেছো এবং যে দৈর্ঘ্যটা তুমি পেলে স্কেল দিয়ে মেপে সেটা ঠিক হয়েছে কিনা, তার মানে আমাদের আঁকা একদমই ঠিক আছে। নেক্সট 4 নম্বরের অঙ্কটা দেখো, বলেছে 2.8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করি। বৃত্তের কেন্দ্র থেকে 7.5 সেমি দূরে একটি বিন্দু নিই এবং ওই বহিস্থ বিন্দু থেকে বৃত্তের উপর দুটো স্পর্শক অঙ্কন করি। একদম সেম, শুধু এখানে মাপগুলো পাল্টে যাবে এবং অর্ধবৃত্তের বদলে পূর্ণবৃত্ত অঙ্কন করবে। 5 নম্বরে বলেছে ও কেন্দ্রীয় একটি বৃত্তের পি কিউ জ্যা পি এবং কিউ বিন্দুতে স্পর্শক অঙ্কন করি। এটাও তোমরা নিজেরাই করতে পারবে, আমি এটা করিয়ে দিচ্ছি না। পি কিউ কিন্তু একটা জ্যা নেওয়া হয়েছে এবং জ্যায়ের পি এবং কিউ বিন্দুতে দুটো স্পর্শক অঙ্কন করতে দেওয়া হয়েছে। 6 নম্বরে 8 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি সরলরেখা এক্স ওয়াই অঙ্কন করে এক্স ওয়াইকে ব্যাস করে একটি বৃত্ত অঙ্কন করি। এক্স এবং ওয়াই বিন্দুতে বৃত্তের স্পর্শক অঙ্কন করি এবং স্পর্শক দুটির মধ্যে কি সম্পর্ক দেখি। এখানে তোমরা স্পর্শকটা অঙ্কন করবে এবং দেখবে স্পর্শক দুটো পরস্পর সমান্তরাল হবে। 6 নম্বরে যে কোনো একটি বৃত্ত অঙ্কন করে তার দুটি ব্যাস অঙ্কন করি যারা পরস্পর লম্বভাবে অবস্থিত। ব্যাস দুটির 4টি প্রান্ত বিন্দুতে 4টি স্পর্শক অঙ্কন করি। এর ফলে যে চতুর্ভুজ গঠিত হলো তা কী ধরনের চতুর্ভুজ বুঝে লিখি। এটা আমি বলে দিচ্ছি, তোমরা মিলিয়ে নিও। এটা একটা বর্গক্ষেত্র তৈরি হবে, ঠিক আছে, চতুর্ভুজটা একটা বর্গক্ষেত্র তৈরি হবে। তোমরা আমি একটুখানি এঁকে দেখিয়ে দিই, স্কেল কম্পাস দিয়ে আঁকবো না, জাস্ট একটু হিন্টস দিয়ে আঁকছি। একটা বৃত্ত অঙ্কন করবে, প্রথমে যে কোনো একটা ব্যাস অঙ্কন করবে। এবার কেন্দ্রতে একটা 90 ডিগ্রি কোণ আঁকবে, অবশ্যই চাঁদার সাহায্যে। 90 ডিগ্রি কোণ আঁকলে এখানে আর একটা সরলরেখা তৈরি হবে, বা এটাকে সমদ্বিখণ্ডিত করবে। সবচেয়ে ভালো হলে এটাকে সমদ্বিখণ্ডিত করো, লম্ব সমদ্বিখণ্ডিত করলে অটোমেটিক্যালি এটা লম্ব তৈরি হবে, ঠিক আছে। তাহলে আর একটা ব্যাস তৈরি হলো। এইবার আমাদের কাজ হচ্ছে 4টে 90 ডিগ্রি কোণ আঁকা। এই বিন্দুতে একটা 90 ডিগ্রি আঁকা, এই বিন্দুতে 90 ডিগ্রি, এই বিন্দুতে 90 ডিগ্রি, এই বিন্দুতে 90 ডিগ্রি। 4টে বিন্দুতে 4টে 90 ডিগ্রি কোণ আঁকলে দেখবে 4টে সরলরেখা এরকমভাবে অঙ্কিত হবে। এবং 4টে সরলরেখা যেই অঙ্কন করা হয়ে গেল, দেখতে পাবে যে এই 4টে পরস্পরকে ছেদ করে একটা চতুর্ভুজ তৈরি করছে এবং সেই চতুর্ভুজটা অবশ্যই একটা বর্গক্ষেত্র হবে, তার কারণ এই ব্যাসের সঙ্গে এই দৈর্ঘ্যগুলো সব সমান হবে। তার মানে 4টে বাহুর দৈর্ঘ্য সমান এবং এইখানে যে কোণগুলো তৈরি হবে সেগুলো 90 ডিগ্রি কোণ তৈরি হবে। তার মানে এটা হয়ে যাবে একটা বর্গক্ষেত্র। তোমরা আঁকলেই সেটা বুঝতে পারবে।
নিজ হাতে অঙ্কন করবে, তোমাদের আঁকলে প্র্যাকটিস হবে, সেই জন্যই আমি তোমাদের এই ছবিগুলো এঁকে দিচ্ছি না। ঠিক আছে, তোমরা নিজেরা আঁকবে, আঁকলে তোমাদের প্র্যাকটিসটা হবে। আচ্ছা, 8 নম্বরে আছে 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ এবিসি অঙ্কন করে এবিসির পরিবৃত্ত অঙ্কন করি। এই পরিবৃত্ত অঙ্কন করতে তোমরা শিখে গেছো। ওই পরিবৃত্তে এ বি এবং সি বিন্দুতে স্পর্শক অঙ্কন করি। এই অঙ্কনের মধ্যে অনেকগুলো অঙ্কন চিহ্ন থাকবে, কিন্তু পদ্ধতিগত দিক থেকে খুব একটা কঠিন কিছু নয়। তোমরা চেষ্টা করো, না যদি পারো আমাকে বলো, আমি এঁকে দেবো। 9 নম্বরেটা আছে 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ এবিসি অঙ্কন করে ওই ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করি। এ বিন্দুতে বৃত্তের স্পর্শক অঙ্কন করি এবং স্পর্শকের উপর পি এমন একটি বিন্দু নিই যাতে এপি ইজ ইকাল টু 5 সেন্টিমিটার হয়। পি বিন্দু থেকে বৃত্তের অপর স্পর্শকটি অঙ্কন করি এবং স্পর্শকটি বৃত্তকে কোন বিন্দুতে স্পর্শ করেছে তা লক্ষ্য করি। এটাও ভীষণ ইন্টারেস্টিং একটা জিনিস, তোমরা চেষ্টা করবে, কারণ এখানে না বোঝার মতো কিছু নেই। তবুও যদি বুঝতে অসুবিধা হয় বা আঁকতে অসুবিধা হয় বলবে, আমি এঁকে দেবো। দশ নম্বরে আছে এবি একটি সরল রেখার উপর ও একটি বিন্দু, ও বিন্দুতে এবির উপর পি কিউ একটি লম্ব অঙ্কন করি। এ এবং বি বিন্দুকে কেন্দ্র করে যথাক্রমে ও এ এবং ও বি দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে দুটো বৃত্ত অঙ্কন করি এবং ওই বৃত্ত দুটির সাপেক্ষে পি কিউকে কী বলা হয় তা লিখি। পি বিন্দু থেকে বৃত্ত দুটির অপর দুটি স্পর্শক অঙ্কন করি। এই সব অঙ্কগুলোই তোমরা একটু চেষ্টা করো, ঠিক আছে? আমি এক্সারসাইজের পদ্ধতি দুটো দেখিয়ে দিলাম, এক্সারসাইজের বাকি কোনো অঙ্কই আমি করে দিচ্ছি না। তোমরা করো, যেগুলোতে আটকাবে, যেগুলো করতে অসুবিধা হবে আমাকে জানাবে, আমি সেইগুলো অঙ্ক তোমাদের করে দেবো, সেই অঙ্কনগুলো তোমাদের আমি দেখিয়ে দেবো।